শায়না আর তাজদার বাড়ি ফিরেছে একেবারে ডিনার সেরে। বাড়ি ফেরা মাত্রই রোশনারা জেরা করলেন, কোথায় গিয়েছো দুইজনে? বাইরে কি ঠান্ডা? শায়না কি বলবে বুঝতে পারছে না। পেছন থেকে তাজদার বলল, ওখান থেকে রেস্টুরেন্টে গিয়েছি, ডিনার করে তারপরে ফিরেছি। ব্যাপারটা খুব সহজেই সে সামলে নিল। শায়না তার দিকে তাকিয়ে গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল। নিজেই ঝামেলা বাঁধিয়ে আবার নিজেই ঝামেলা সামলাতে তাজদা সিদ্দিকী ওস্তাদ, এই কথা স্বীকার করতেই হয়। ঘরে এসে বোরখা পাল্টে সে সোজা শুয়ে পড়ল। এতটাই ক্লান্ত লাগছে যে আর কোনো দিকে তাকানোর সময় তার নেই। তাজদার এসে তাকে কয়েকবার ডাকলো, এই যে হ্যালো, কোনো সমস্যা? শায়না মুখ দিয়ে অস্পষ্ট স্বরে আর্তনাদের মতো করে কিছুটা শব্দ করলো হালকা। তাজদার বলল, ঠিক আছে, তাহলে শুয়ে থাকো। তার ফোনটা বাজছে, কল এসেছে। কল রিসিভ করে ফোন কানে চেপে ঘর থেকে বেরিয়ে গেল সে। শায়নার চোখে ঘুম নেমে এলো। তিতলি এসে দেখল সে ঘুম। তার ঘর থেকে বেরিয়ে গেল সে। আজ তার মন ভালো নেই। কাল সকালেই ভাইয়া চলে যাবে। বাড়িটা কেমন গম্ভীর হয়ে আছে। সবাই এতদিন চেয়েছিল সে চলে যাক, ওখানেই সে ভালো থাকে। দেশে আসার পর থেকেই একটা না একটা ঝামেলা আর বিপদ, কিন্তু যাওয়ার সময় ঘনিয়ে আসতেই সবারই মন খারাপ হচ্ছে। যেদিন প্রথম দেশে এসেছিল সেদিন কি যে আনন্দ, বাড়ি জুড়ে উৎসব লেগে গিয়েছিল। দিনগুলো কত দ্রুত চলে যায়। রোশনারা আর আনোয়ারা বেগম বসে বসে পুটলি বাঁধছেন একটার পর একটা। সবগুলো তাজদা সিদ্দিকীর সাথে যাবে। পুটলিগুলোতে হরেক রকমের শুকনো খাবার দাবার। শায়নাদের বাড়ি থেকেও অনেক কিছু এসেছে। রাত তখন 1:30 বা 2টা। হঠাৎ শায়নার ঘুম ভাঙল। গলা শুকিয়ে কাঠের মতো, শরীর ভার হয়ে আছে। একপাশে যেভাবে শুয়েছে সেইভাবেই এক নাগারে ঘুমানোর কারণে ঘাড়েও চোট ধরে গেছে। সে কোনো মতে উঠে জগ থেকে পানি ঢেলে গলা ভিজিয়ে নিল। তারপর আবার শুয়ে পড়ল। তাজদা সিদ্দিকী ঘরে নেই। এমনিতেই রাত করে ঘুমাই। শায়না ততক্ষণে একগাদা ঘুম সেরে ফেলতে পারে। কুটকুট শব্দ করে জেগে জেগে কি করে শায়না নিজেও বুঝতে পারে না। মাঝে মধ্যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সেটা খুব কমই হয়েছে। শায়না সেই সব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর ঘরে কারো পায়ের শব্দ শুনতেই শায়না বুঝল তাজদা সিদ্দিকী এসেছে। সে বুঝতে পারল কিন্তু চোখ খুলল না। এভাবে আবারও ঘুমিয়ে পড়ল। তার ঘুমিয়ে পড়তে খুব বেশি সময় লাগে না, আবার ঘুম ভাঙতেও বেশি সময় লাগে না। আগে ঘুমের মধ্যে কিছু টের না পেলেও ইদানিং আশেপাশে কি হচ্ছে তা মোটামুটি টের পাই। অর্থাৎ আগের মতো ঘুম হচ্ছে না। সামনে হয়তো ঘুম আরও উঠে যাবে। আপাদের দেখেছি, এমনকি বড় ভাবিকেও দেখেছি। বাচ্চার জন্য কত রাত জাগতে হয়। কানে কুটকুট শব্দ আসছে। পাশ ফিরতে দেখলো তাজদা সিদ্দিকী এখনো বসা। ওই লোক কি আজ ঘুমাবে না? শায়না উঠে বসার চেষ্টা করলো। তাজদার তখনই তার দিকে তাকালো। ব্যাপার কি? শায়না তার সামনে রাখা ছবিগুলোর দিকে তাকিয়ে রইল ঘুম জোড়ানো চোখে। এতগুলো ছবি কি করবেন? এখানে অনেক আছে, কয়েকটা নিয়ে যাব, তারপর ফ্রেম বাঁধিয়ে নেব বলেই সে এক এক করে ছবিগুলো বাছাই করতে লাগলো। শায়না শুয়ে শুয়ে তার কাজ দেখলো। একটা ছবি হাতে নিতেই তাজদার বলল, দেখি কোনটা? সে শায়নার হাত থেকে ছবিটা নিয়ে ফেললো। দেখলো কক্সবাজারের সমুদ্রে পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকা ছবিটা। নুভা নয়তো আনিস তুলেছিল। ছবিটা সুন্দর। শায়নার শাড়ির আঁচল উঠছে। তাজদা সিদ্দিকীর প্যান্ট গোড়ালির উপর ওঠানো। শার্টটা বাতাসে গায়ের সঙ্গে আরও ঘেঁষে বসেছে। এটা নেই? শায়না প্রশ্ন ছুড়ে দিল। এটা সুন্দর নয় বলছ? ভুল সময়ে তোলা ছবিটি। শায়নার মনে তখনকার বিশ্রী ঘটনা ঝলসে উঠছে বারবার। তাজদার সিদ্দিকীও আড়ালে দীর্ঘশ্বাসটা লুকিয়ে ফেলল। তবু সে খেয়াল করলো শায়নার মন খারাপ হয়ে গেছে। নরম কণ্ঠে বলল, তোমার মন খারাপ হচ্ছে ওই সময়গুলোর কথা মনে করে? শায়না দুই পাশে মাথা নাড়ল। আমাদের জীবনে হয়তো হাজারটা ভালো সময় আসবে, কিন্তু এই সময়গুলো নয়। তাই ওটাকে আফসোস বলা চলে। আফসোস হচ্ছে? তাজদার হাসল। শায়না বিস্ময় নিয়ে তাকালো। হাসছ? সে কিছুই বলল না, তবে মনের মধ্যে উকি দিল কিছু প্রশ্ন। তাকে ওভাবে বিয়ে না করলে হতো না? একটু সময় দিতে পারতো না? বিয়েটা অন্যভাবেও তো করা যেত। তার নিজেরও অনেক ভুল হয়েছে। সে পালিয়ে না বেরিয়ে বলতে পারত তার সময় চাই কিছুদিন। তাজদা সিদ্দিকী নিশ্চয়ই অপেক্ষা করত, কিন্তু সময় দিলেও কি তাজদা সিদ্দিকীর প্রতি কখনো মন বসত? তাজদা সিদ্দিকী যা করেছে তা তো ভুলই। কি অদ্ভুত ব্যাপার স্যাপার। কেন এমন একটা মানুষের সাথে জীবনটা জড়িয়ে পড়ে? কি ভাবছো? এত ভেবে লাভ নেই। ক্যালকুলেশন করে তুমি কিচ্ছু মেলাতে পারবে না। শায়না তার দিকে তাকালো। কঠোরভাবে বলল, আপনি শুয়ে পড়ুন। তুমি টেনে টুনে শুয়ে দিলেই তো পারো। শায়না এবার হালকা হেসেই ফেলল। সবসময় ফাজলামি। ঠোঁটের কোণ টেনে হাসল তাজদা সিদ্দিকী। ফাজলামি করার জন্য তো তাহলে আরও একটা বিয়ে করতে হবে।
শায়না তার কলার টেনে পাশে শুইয়ে দিয়ে তার বুকের উপর ঝুঁকে মুখের দিকে তাকিয়ে বলল, ভাই থামেন, আগে একমাত্র বউকে সামলান, তারপর ভেবে দেখবেন। তাজদার মাথার নিচে দুহাত ভাঁজ করে রেখে বলল, তোমার কাছ থেকে অনেক কেয়ার পেয়েছি হাজব্যান্ড হিসেবে, কিন্তু ওটা পাইনি। শায়নার চোয়াল ঝুলে পড়ল। বলে কি এই মিয়া, ওটা আবার কি? লাভ লাভ? তুমি অস্বীকার করবে তুমি আমাকে কখনো পাগলের মতো ভালোবাসতে পারবে? শায়না থতমত খেল। এক বাচ্চার বাপ হয়ে যাবে কিছুদিন পর, আবার খুঁজে পাগলের মতো ভালোবাসা। তাকে চুপ থাকতে দেখে তাজদার বলল, পারবে না, তুমি আমার স্ত্রী হয়ে উঠেছ, স্ত্রীর দায়িত্ব পালন করছো ঠিকঠাক, হয়তো আমাকে কিছুটা চিনেছ, কিছুটা ক্ষমাটমাও করেছ, আল্লাহর কাছে আমার জন্য দোয়া চেয়েছ, এখনও চাও, এটাও চাও আমি লন্ডনে সুস্থভাবে ফিরে যাই, ওখানে গিয়ে ভালো থাকি, আমার কোনো বিপদ আপদ না হোক। এটা যেমন স্ত্রী চাইবে তুমিও চাও, স্বাভাবিক। শায়না একের পর এক অবাক হচ্ছে, বুকের ভিতর কেমন ধরফর করছে হঠাৎ। আপনি বাড়তি কথা না বলে প্লিজ ঘুমান, বলেই তাজদারের মুখের উপর হাত চাপা দিল সে। তাজদার তার হাতটা নিজের ঘাড়ের পেছনে রাখল। শায়না তখন আরো কাছে এসে পড়েছে। এতদিন যা বলতে পারিনি, তাজ বলতে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, যা হয়তো তোমার বৃদ্ধকালে মনে পড়বে। পুরোপুরি ক্ষমা হয় কিনা আমি জানি না। আমি যা মানুষ, আমি হয়তো তোমার হাত পা ধরে ক্ষমা চাইবো এমনও না। আমি জানি তুমিও সেটা চাও না। এখনও যখন তুমি রিমোটটা নিজ হাতে নিয়ে চ্যানেল পাল্টাও, তখন আমার নিজেরই ছোটবেলার কথাগুলো মনে পড়ে। তোমার হাতে খাওয়ার সময় ব্যাপারগুলো মনে পড়ে, তোমারও মনে পড়ে। শায়না চুপ। আমি জানি পড়ে। তখন নিশ্চয়ই তোমার ঘৃণা হয়, আমি জানি হয়। কিন্তু একটা কথা কি জানো, পৃথিবীর কিছু অদ্ভুত নিয়ম আছে। আমরা সব সময় আমাদের বিপরীতধর্মী মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হই। যেদিন আমি ডিসিশন নিলাম তোমাকেই বিয়ে করব, সেদিন গোটা রাত আমি নিজের সাথে যুদ্ধ করেছি। বারবার নিজেকে প্রশ্ন করেছি, তুমি কেন আমাকে বিয়ে করতে রাজি হবে? আমি কোনো কারণ পাইনি, একটা কারণও না। এটাও ভেবেছি তোমাকে বিয়ে করতে না পারলে আমার আহামরি কোনো ক্ষতি হবে না। আমি তোমার প্রতি অবসেসড, কিন্তু তোমাকে না পেলে সাময়িকভাবে কষ্ট হবে, পরে সব ঠিকও হয়ে যাবে। কিন্তু নিজেকে বোঝানোর পরও আমি নিজ সিদ্ধান্তে স্থির হতে পারলাম না। আমার জীবনের সবচেয়ে বড় ভুলটি হলো আমি তোমাকে ভুলভাবে বিয়ে করেছি। কিন্তু এটাও মানতে কষ্ট হয় যে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়াটা ভুলভাবে এসেছে আমার জীবনে। আপনার কাল ফ্লাইট। আমরা কেন এসব কথা বলছি? কি দরকার এসব নিয়ে কথা বলার? দরকার আছে। তুমি আমাকে হাজারবার ভালোবাসা, কিংবা ওই যেটা বলে যা হয় দুজন মানুষের মধ্যে, যা হলে মানুষ একে অপরকে ছেড়ে বাঁচতে কষ্ট হয়, মরে যায়, ওই ধরনের কিছু তুমি আমার জন্য এখনো অবধি ফিল করো না। যেটা করো সেটা দায়িত্ববোধ, যত্ন, কর্তব্য। তুমি চেষ্টা করেছো, কিন্তু হচ্ছে না। পৃথিবীতে কিছু কিছু ব্যাপার থাকে যা আমরা ইচ্ছা করলেই মনের উপর জোর খাটিয়েও করতে পারি না। একটা মানুষকে আমি ভালোবাসতে চাইছি, কিন্তু আমার মধ্যে আসছে দয়া, সহানুভূতি, দায়িত্ব, ভালোবাসাটা আসছে না। তখন কষ্টের পরিমাণটা অনেক বেশি হয়। তখন অপরজন আমাকে ভালোবাসলেও সেটা আমরা নিতে পারি না। তোমার ক্ষেত্রে ঠিক সেম। আপনি এক্স্যাক্টলি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। সব কথার এক কথা, তুমি চাইলেও আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না, আর আমিও তোমার কাছে ক্ষমা চাইতে পারবো না, কারণ তুমি সেটা চাও না। আমাদের এই সম্পর্কের জায়গায় ক্ষমা, অনুশোচনা, ভুল স্বীকার এইসব বেমানান লাগছে খুব। আমরা সেসব নিজেরাই নিতে পারছি না। কিছু সম্পর্ক এমনই হয় যেখানে যুক্তির কোনো মূল্য থাকে না। তাই বলছি, তুমি সব ভুলে যাওয়ার চেষ্টা করো না। তুমি ভুলে যেতে, ক্ষমা করতে এতটা ব্যস্ত হয়ে গিয়েছো যে না নিজে আমাকে ভালোবাসতে পেরেছো, না আমি তোমাকে ভালোবেসেছি এটা সাবলীলভাবে নিতে পেরেছো। তোমার মনে হচ্ছে তুমি আমার কাছে ঋণী হয়ে পড়েছো, তাই নিজের উপর জোর খাটাচ্ছ। এটা ভুল হচ্ছে। তোমাকে ভালোবাসতে হবে না, শুধু আমাকে ভালোবাসতে দাও। শায়না অবাক হয়ে গেল। এমন কথা সে কখনো শোনেনি। তাজদার সিদ্দিকী এই কথা বলছে? আমি আপনাকে কোনোদিন পাগলের মতো ভালো না বাসলে আপনার কষ্ট হবে না বলছেন? তাজদার সিদ্দিকীর স্পষ্ট জবাব, না, হবে না। তুমি আমাকে এতটা ভালোবাসতে দাও যাতে তোমার নিজেরই কখনো মনে না আসে তুমি আমাকে ভালোবাসো না। যাকে পেটে নিয়ে ঘুরছি সে কি? ওই যে বললাম, একটা দায়বদ্ধতা। ওটাকে তুমি যখন ভালোবাসার ডেফিনেশনে রাখতে যাচ্ছ, তখনই তোমার সব হিসেব গন্ডগোল হয়ে যাচ্ছে। তুমি সব হিসেব করা ছেড়ে দাও। আমাকে তোমাকে ভালোবাসতে দাও। আমাকে জোর করে ভালোবাসা আর ক্ষমা করার চেষ্টা ছেড়ে দাও। দেখবে তোমার মনের সব অসুখ রাতারাতি সেরে গেছে। বকবক করতে করতে ঘুমিয়ে পড়ল সে।
শায়নার মনে হলো এতদিনের এই তিক্ত সম্পর্ক, এই অদ্ভুত বিয়ে, পুরনো ঘৃণা আর না বলা কথার সব হিসেব আজ মিলে গেল। তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু তাজদার সিদ্দিকীর গালে এসে পড়ল। তাজদার সিদ্দিকী নিজের হার মেনে নিজের পরাজয় ঘোষণা করেও অদ্ভুতভাবে জিতে গেল সে। এত কিছুর পরেও শায়না মমতাজ ভালোবাসতে অক্ষম, এটা প্রমাণ করে সে শেষ পর্যন্ত জিতে গেল। পরদিন সকালে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তাজদার সিদ্দিকী প্রস্তুত হয়ে বাড়ির উঠানে বের হয়ে এলো। উঠান ঘিরে দাঁড়িয়ে আছে পুরো বাড়ির মানুষ। তাজদার সিদ্দিকী একে একে সবার সাথে কথাবার্তা বলে এলো। শাহিদা বেগম আর আফসার সাহেবের সাথে অনেকক্ষণ কথাবার্তা বলল শায়নার ব্যাপারে। ঘন ঘন শায়নাকে দেখতে যেতে বলল। তারপর আবারও বাড়িতে এলো। রওশনারাকে এসে জড়িয়ে ধরল। ছেলে জড়িয়ে ধরা মাত্রই রওশনারা কান্নায় ভেঙে পড়লেন এক বাড়ির লোকের সামনে। ওনার কান্না দেখে বাকিদের চোখও ভিজে উঠল। একে দাদিমা, বোন সবার কাছ থেকে বিদায় নিয়ে সে বলল শায়নাকে। সবাই কিছুটা সমস্যায় বলে উঠল, ওকে নিয়ে চিন্তা করতে হবে না। রওশনারা বললেন, ওকে দেখে রাখার মানুষের অভাব হবে না তাজ, আমরা তো আছি। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, সবাই আছে ওর জন্য, কোনো চিন্তা নেই, সবাই দেখে রাখবে ওকে। ও কোথায়? ঝিলমিল বলল, কি যেন আনতে গিয়েছিল ঘরে। তাজদার নিজেই ঘরে চলে গেল। শায়নার ড্রয়ার থেকে তার ঘড়িটা বের করে নিল। এটা সে শাওনকে দিয়ে কিনে আনিয়েছিল ওই অ্যাক্সিডেন্টের পর। লজ্জা লাগছিল, ঘটা করে দিতে পারেনি। আজ লজ্জা ভেঙে দিয়ে দেবে ভেবেই ঘর থেকে বের হচ্ছিল। তখনই তাজদার সিদ্দিকী এসে ঝাঁপিয়ে পড়ল, তাকে জড়িয়ে ধরল। অপ্রস্তুত শায়না ভারসাম্য রাখতে না পেরে পিছনে গেল দুপা, কিন্তু হাত ছাড়তে পারল না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরল। তাজদার সিদ্দিকী তার দুই গালে অবিরাম চুমু খেয়ে বুকের ভেতরে চাপা দীর্ঘশ্বাস গিলে বলল, চলে যাচ্ছি। শায়নার থুতনি স্থির হয়ে রইল কাঁধে, চোখ দুটো জ্বলছে। মনে হচ্ছে কেউ মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছে দু চোখটাতে। সে তাজদারের হাতে ঘড়িটা পরিয়ে দিল, বলল, সরি, এতদিন লজ্জায় দিতে পারিনি। আমাকে কত কিছু দিয়েছেন, তার বদলে আমি। তার কণ্ঠস্বর কাঁপছে। তাজদার বলল, খুশি হয়েছি, জুনিয়রের যত্ন নিও, যাই, আল্লাহ হাফেজ। তাজদার দরজার কাছে গিয়ে আবারও থামল। ফোন বের করে ক্যামেরা অন করে বলল, দাঁড়াও, এটা মেমোরেবল, হাসো। শায়নাও অল্প করে হাসার চেষ্টা করলো। তাজদার কয়েকটা ছবিও নিল। তারপর তার গালটা টেনে দিয়ে ফোনটা পকেটে ভরতে ভরতে বেরিয়ে গেল। তাদের গাড়িগুলো উঠান ছেড়ে মিলিয়ে যেতেই শায়না সবার পেছন থেকে সরে ধীরে ধীরে হেঁটে ঘরে চলে এসে দরজা বন্ধ করে দিল। বিছানায় তাজদার সিদ্দিকীর পরা কাপড় চোপড়, বাড়িতে পরা জুতোগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। সারা ঘর এলোমেলো হয়ে আছে। শায়না ঘরের আলো নিভিয়ে দিয়ে মেঝেতে বসে গেল। প্রায় সময় সে মেঝেতে শুয়ে থাকতো এইভাবে, ঘরের আলো নিভিয়ে। এভাবে শুয়ে থাকতে কেন জানি ভালো লাগে। অনেকবার এমন হয়েছে সে মেঝেতে ঘুমিয়েছে। তাজদার সিদ্দিকী এসে কোলে তুলে বিছানায় নিয়ে গিয়েছে। আজ শুয়ে পড়ল না, তবে বসে রইল। গা দুলছে আস্তে আস্তে, কান্নায় ভিজে উঠল গাল, চোখ, বুক। নিজের ভেতরের সব কথাগুলো অশ্রু হয়ে বেরিয়ে আসতে চাইল। ঠোঁট কাঁপছে, বুকের ভেতরটা কেমন দম বন্ধ হয়ে আসছে। নিজেকে সবসময় একাই মনে হচ্ছে তার। তাহলে আজ আবার নতুন করে নিজেকে একা আবিষ্কার করার কারণ কি? এয়ারপোর্টে শেষ বিদায়ের মুহূর্তে তাজদার তাসনুভাকে বলে গেল শায়নার প্রতিটা খবর তাকে জানাতে। তার শারীরিক অবস্থা কেমন, ডাক্তার কি বলছেন, আর শায়না ঠিকমতো সব নিয়মকানুন মেনে চলছে কিনা এইসবের খোঁজ রাখতে। বিদায়ের আগে সে আনিসের সঙ্গেও অনেক কথা বলল। শেষের দিকে বলল, তোর বিয়ে খেতে পারিনি, শাওনেরটা এসে খাবো। আনিস পিঠ চাপড়ে দিয়ে বলল, বিয়ে শাদির কথা অনেক দূর, ভালো থাকিস, সাবধানে থাকিস, ওখানে কিন্তু আমরা কেউ নেই। তাজদার তার সাথে কথা বলা শেষ করে রাহেনের সঙ্গে শেষবারের মতো কথা বলে সবার কাছ থেকে বিদায় নিল। ভাইয়াকে শেষবার দেখে তাসনুভার চোখের কোণা খানিকটা ভিজে ভিজে উঠেছিল। সেই মুহূর্তে আনিসকে দেখে তার মেজাজ সপ্তম আকাশে চড়ল। সে এগিয়ে এসে আনিসকে বলল, আনিস ভাই, আপনি আমাকে আসার সময় খোঁজা মেরেছেন কেন? আনিস ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো। কপাল কুঁচকে বলল, আমি? আপনি নয়তো কে? জরুরি কয়েকজন মানুষজন থাকলেই হয়ে যায়, এত কষ্ট করে এতজনকে এয়ারপোর্টে অবধি আসতে হয় না। কথাটা কেন বলছেন আপনি? নিশ্চয়ই আমাকে মিন করে বলেছেন। আনিস একটু অবাকই হলো।
সব কথা গায়ে টানা কি মেয়ে মানুষদের স্বভাব, নাকি শুধু এই মেয়েটার? কখন সে কি বলেছে সেটা নিয়ে এখন ঝগড়া করতে এসেছে, আজব। তাসনুভা বলল, শুনুন, আপনি কথাটা আমাকে গাড়িতে দেখা মাত্রই বলেছেন। আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি আমাকেই মিন করে কথাটা বলেছেন। পুরুষ মানুষকে এত খোঁচাখাচি করা মানায় না। এইসব ছেড়ে দিন, নইলে ভালো হবে না। আমি কাউকে ছেড়ে কথা বলি না, আমাকে খোঁচা মারলে। আনিস বিরক্ত হয়ে সরে পড়ল। মেয়েটার ঝগড়াটে এটা প্রতিটা পদে পদে প্রমাণ করে নিজের মান সম্মান নিজেকেই বাঁচাতে হবে। তাই তর্ক না বাড়িয়ে সরে পড়াই ভালো। ফেরার পথে রায়হান একটা রেস্টুরেন্টের সামনে থামল। সবাই মিলে নাস্তা করে তারপর বাড়ি ফিরে এলো। বাড়ির সবাই দেখল গাড়ি থেকে সবাই নামলেও সেই একজন নামলো না। সবার মন ভার হয়ে এলো। এয়ারপোর্ট থেকে এসে ড্রয়িং রুমে সবার গল্পের আসর জমে উঠল। সবাই তাজদার সিদ্দিকীর কথা বলাবলি করে হাসাহাসি করছে। গরু কেনা নিয়ে বাচ্চাদের মতো সে কি রাগারাগি, আবার বউ রেখে চলে যেতে হচ্ছে বলে ইনিয়ে বিনিয়ে সবার ওপর ক্ষোভ প্রকাশ। শায়না আড়ালে দাঁড়িয়ে সবার কথাই শুনল। এতদিন তার মনে হয়েছে শুধু সেই বুঝতে পেরেছে বিষয়টা, অথচ সবাই ধরতে পেরেছে রাগারাগির কারণটা। মনে হচ্ছে এতদিন পর সবাই যেন মন প্রাণ খুলে কথা বলতে পারছে। এতদিন তাজদার সিদ্দিকী রেগে বসবে ভেবে সবাই আড়ালেই ফিসফিস করেছে। কি আশ্চর্য, নিজের ছেলেকে তারা নিজেরাই এত ভয় পায়। এমন আশ্চর্যের কথা শায়না কোথাও দেখেনি। ভাই তো তারও আছে, মা বাবা ভাই বোনের সাথে তার ভাইদের এমন অদ্ভুত দূরত্ব, এমন লুকোচুরি সম্পর্ক তাদের পরিবারে ছিল না। তাহলে এই বাড়িতে এমন অদ্ভুত নিয়ম কেন? আফসার সাহেব তখনও বসেছিলেন সবার সঙ্গে। একটু গলা খাঁকড়িয়ে দিয়ে বললেন, শানুকে আমি যদি এখন নিয়ে যাই বাড়িতে, এখন যদি ও একটু বাড়িতে গিয়ে থেকে আসে তাহলে ভালো হবে বোধহয়। ওর মাও বলছিল যে। কথা শেষ হওয়ার আগেই তাসনুভা তৎক্ষণাৎ বলে উঠল, ইম্পসিবল কাকা। ভাইয়া আমাকে বলে গেছে শায়নাকে চোখে চোখে রাখতে। ওর কিছু হলে ভাইয়া আমাকে রেহাই দেবে না। আফসার সাহেব হালকা হেসে বললেন, জামাইকে আমি বলবো মা, সমস্যা কি? প্রথম বাচ্চা তো এমনিতেই মেয়ের বাবার বাড়িতেই হয়। তাসনুভা ভ্রু কুঁচকে বলল, এইসব নিয়ম মানুষ বানিয়েছে। প্রথম বাচ্চা বাপের বাড়ি শ্বশুর বাড়ি কোথাও হবে না, হসপিটালেই হবে। রায়হান শান্তভাবে বলল, তাস পৌঁছাক আগে, তারপর ওর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। আফসার সাহেব বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে হয় সেটাই করা উচিত। শুনলাম ওর নাকি সামনে পরীক্ষা টরীক্ষাও আছে। তাসনুভা সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ ইনকোর্স পরীক্ষা, ওটা এখনও দেরি আছে, কোনো সমস্যা হবে না। ফাইনাল পরীক্ষা হবে বেবি আসার পর। আফসার সাহেব মাথা নেড়ে বললেন, মেয়েটা এত ঝুঁকি সামলাতে পারবে কিনা সেই চিন্তায় আছি। তাসনুভা মুখ শক্ত করে বলল, ওসব ভাবা উচিত ছিল বিয়ে দেওয়ার আগে, এখন ভেবে লাভ নেই। সব সামলে পরীক্ষা দিতেই হবে। ভাইয়া ওকে রেখে গিয়েছে পড়াশোনার জন্য। যাই চা নিয়ে আসি। চা না খেয়ে যাবেন না কাকা? আফসার সাহেব নরম হাসিতে বললেন, আছি মা, এখানেই আছি। তাসনুভা ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর আনিস দরজার কাছে এসে উকি দিল। রায়হান বলল, ভেতরে আয়। আনিস একটু ব্যস্ত হয়ে বলল, আব্বাকে ডাকছে একজন, দেখা করতে এসেছে, একটু পাঠাও তো। আফসার সাহেব চমকে তাকালেন, কে এসেছে? চিনি না, তবে তোমাকে খুঁজছে। আবার কে এলো? বলে কৌতূহল নিয়ে তিনি উঠে দাঁড়ালেন। আনিসের পিছু পিছু বাইরে চলে গেলেন। ঠিক তখনই তাসনুভা চা নিয়ে ফিরে এলো। চারিদিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কাকা কোথায়? রায়হান বলল, ওই তো। আনিস এসে ডেকে নিয়ে গেল, কে যেন দেখা করতে এসেছে। তাসনুভা দাঁত কটমট করে ট্রেটা টেবিলে রাখল। তারপর কিছু না বলেই সেখান থেকে সোজা চলে গেল। পথে শায়নার সাথে দেখা হলো। শায়নাকে আগাগোড়া পরখ করে সে বলল, তোমার এখন হাসি খুশি থাকা উচিত। আমি জানি না তোমার সমস্যা কি, সারাক্ষণ এমন গোমরা মুখে থাকো কেন? তোমার প্রত্যেকটা আপডেট ভাইয়ের কাছে পৌঁছে যাবে। বি কেয়ারফুল। বেবিটা তোমার একার না। খাও দাও আর হাসি খুশি থাকো। এই সময়টা খুব রিস্কি। আর হ্যাঁ, পাশাপাশি বইপত্র খুলে একটু পড়তেও বসো। সামনেই তোমার ইনকোর্স পরীক্ষার ডেট আসবে হয়তো। শায়না চুপ করে তার কথা শুনল। তারপর বলল, আমি কিছুদিন বাড়িতে গিয়ে থাকতে চাই। ওকে ফাইন, ভাইয়াকে বলবো। আপনার ভাইয়া যেতে না দিলেও আমি যাব। আমার এখানে ভালো লাগছে না এখন। ঝিমলি এসে বলল, ননদিনী ওকে ছেড়ে দিন। ঘরে গেলে বরের কথা মনে পড়ছে, তাই বাপের বাড়ি চলে যেতে চাইছে, যেতে দিন। তাসনুভা বলল, আমি যেতে দেয়ার না দেয়ার কে? সে তার হাজব্যান্ডের সাথে কথা বলে নিক, ব্যাস। বলে চলে গেল সেখান থেকে। ঝিমলি শায়নার পিঠ চাপড়ে বলল, যাও যাও, বেরিয়ে এসো। আমার দেওর কিন্তু এমনি এমনি নিয়ে যেতে চায়নি। তিতলি হঠাৎ এসে বলল, এই শায়না, থুক্কু ভাবি, তুমি তোমার গায়ে হলুদের শাড়িটা আমাকে দেবে প্লিজ?
আমি একটা বিয়েতে যাব, ওইটা পরেই যাব। শায়না হালকা হাসলো, মাথা নাড়িয়ে বলল, নিও। কথাটা শেষ হতেই তাসনুভার কণ্ঠ ভেসে এলো পেছন দিক থেকে, হোয়াট? তিতলি চমকে পেছনে ফিরে তাকালো। তাসনুভা সবার সামনে এসে দাঁড়ালো, অবাক হয়ে বলল, তুমি কোথাও যাচ্ছ না বিচ্ছু মেয়ে? তোমাকে নিয়ে আমি বিয়েতে যাব সেটা তুমি ভাবলে কি করে? তিতলি কাঁদো কাঁদো গলায় বলল, মুক্তা আপুর বিয়েতে আমি যাব না। তাসনুভা ঠান্ডা গলায় বলল, নো, অনলি মি। তিতলি গজগজ করে উঠল, তুমি একদম বেশি বেশি করো। আমি এখনই আম্মুকে গিয়ে বলে আসবো, সব সময় আমার সঙ্গে এমন করো। আমি বিয়েতে না গেলে তুমিও যাবে না। আমাকে কোথাও নিয়ে যায় না কেউ। আমি যেতে না পারলে সব উল্টো পাল্টা করে দেবো এবার। আম্মু, আম্মু! চিৎকার করতে করতে সে দৌড়ে গেল মায়ের ঘরের দিকে। ঝিমলি দীর্ঘশ্বাস ফেলে বলল, এই দুটোকে কখন যে বিয়ে দেব, সারাক্ষণ একে অপরের পেছনে লেগে থাকে। তাসনুভা তিরিক্ষি গলায় বলল, তুমিও এখন এইসব কথা বলছো? ঝিমলি জবাব দিল, আচ্ছা বাদ দিন, যান নিজের কাজে যান। তাসনুভা যেতে যেতে আবার থেমে ফিরে পড়ল, তুমি একটু ঘরে এসো তো, কিছু কথা আছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। তাসনুভা চলে গেল। ঝিমলি তখন শায়নার দিকে ফিরে নরম গলায় বলল, যাও খেয়ে এসো, মন খারাপ করো না। খেয়ে দিয়ে রেডি থাকো, বর কিছুক্ষণ পর ফোন করবে। বলেই সে চলে গেল। তাসনুভার সঙ্গে ঝিমলির দারুণ বোঝাপড়া, কিন্তু শায়নার সঙ্গে সম্পর্কটা এখনও একদম জমেনি, হয়তো কোনোদিন জমবেও না। তাসনুভা শায়নাকে পছন্দ করে না, শায়নাও তাকে না। শায়না খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে বসে রইল কখন তাজদার সিদ্দিকী ফোন করবে, কিন্তু তাজদার সিদ্দিকী ফোন করল না। সন্ধ্যা 7:30, কিন্তু শীতের কারণে মনে হচ্ছে যেন মাঝরাত। ঘন কুয়াশার এক ভারী চাদর গ্রামকে একেবারে মুড়িয়ে রেখেছে। আকাশ থেকে ঠান্ডা ধোয়ার কুণ্ডলীর মতো নেমে আসা এই কুয়াশায় দূর দূরান্তের গাছপালা, ঘরবাড়ি সব আবছা ছায়া ছায়া মনে হচ্ছে। উঠানের বৈদ্যুতিক আলোটিও ম্লান। কুয়াশার কারণে তার তেজ যেন সে হারিয়ে ফেলেছে। চারিদিকে গভীর নিস্তব্ধতা। এই ঠান্ডায় ঝিঝি পোকার ডাকও থেমে গেছে। শুধু মাঝে মাঝে নিস্তব্ধতা ভেঙে ভেসে আসা হিমেল বাতাসের সাঁই সাঁই শব্দ নারকেলের গাছের পাতার ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। পথের ধারে কুকুরের দীর্ঘ ডাক নিস্তব্ধতাকে আরও বাড়িয়ে তুলল। শায়না বারান্দায় এসে দাঁড়িয়েছে। উঠানটা নীরব। আজকেও ব্যাডমিন্টন নিয়ে নামেনি। তৌসিফও আজ বাড়িতে ছিল না সারাদিন। এয়ারপোর্ট থেকে ফিরে কোথায় যেন গিয়েছে, আর ফেরেনি। তাসনুভা আর তিতলির মধ্যে আবারও ঝগড়া লেগেছে। দুজনের চেঁচামেচি ভেসে আসছে। বিকেলে রোশনারা তিতলিকে একটা চড় দিয়েছিল। সেই চড় খেয়ে তিতলি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। এখন ঘুম থেকে উঠে আবারও কাঁদতে বসেছে বোধহয়। বিয়েতে সে যাবেই। তাসনুভা তাকে নিয়ে যে যাবে না সেটা সে বলে দিয়েছে ইতিমধ্যে। বলা যায় সে এক কথার মানুষ। শায়না ওদের ঝামেলার মধ্যে আর গেল না। তৌসিফ ভাইয়া অথবা বড় ভাইয়া কেউ এলেই ওদের ঝগড়া থামবে, এর আগে অসম্ভব। তাজদার সিদ্দিকী থাকা অবস্থায় এদেরকে এইভাবে ঝগড়া করতে দেখেনি সে। থামার তো নামই নেই। বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে শায়নার পা অবশ্যই এলো। একঘেয়েমি কাটাতে সে পাশ থেকে কাঠের চেয়ারটা টেনে টুনে বসল। হঠাৎই মনে হলো এই নির্জন বারান্দায় একটা বই এনে পড়লে মন্দ হয় না। ঘরের চার দেয়ালের দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু ঘরের ভেতরে গিয়ে বই খোঁজার চিন্তা আসতেই শরীরে আলসের ঢেউ লাগলো। এই সামান্য ঝাঁকি আর ক্লান্তির কারণেই এতগুলো দিন একটাও বই খোলা হয়নি। এত বই কবে শেষ করবে? কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে? এই চিন্তাগুলো তাকে ভারাক্রান্ত করে তুলল আবারও। কোনো রকমে একটা বইয়ের দিকে হাত বাড়াতেই ঘটল বিপত্তি। বইয়ের তাক থেকে গড়গড় করে একরাশ বই মেঝেতে আছড়ে পড়ল। শায়নার ডান পায়ের কাছে এসে পড়ল একটা মোটা বাঁধাই করা বই। আঙুলটা টনটন করে উঠল। অসহ্য ব্যথা। প্রচণ্ড শব্দের মধ্যেও তার কানে ঠিকই এলো ফোনের ভাইব্রেশন, মৃদু গুঞ্জন। চমকে উঠল সে। ফোনের দিকে তাকালো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে ফোনের কাছে গিয়ে দ্রুত কল রিসিভ করলো। ভিডিও কল। ব্যথায় কপাল তখনও কুচকানো। হালকা এলোমেলো কিছু শব্দ এলো। ধীরে ধীরে দেখা গেল একটা পরিচ্ছন্ন ঘর ম্লান আলোয় ভাসছে। টেবিলের ওপর কফির মগ, খোলা ল্যাপটপ, কিছু নোটবুক, একটা ঘড়ি, পেন, তারপর মাথা ভর্তি ভেজা এলোমেলো চুল। তারপরেই তাজদার সিদ্দিকীর মুখ। শায়না বড় সড়ো একটা শ্বাস ছাড়ল। আসসালামু আলাইকুম। গভীর শান্ত স্বরটা ভেসে এলো সাথে সাথে। ওয়ালাইকুম আসসালাম। হাই, কি খবর? শায়নার চোখ বারবার নিজের পায়ের দিকে চলে যাচ্ছে। আঙুলটা টনটন করছে ব্যথায়।
তারপর হঠাৎ সচেতন হয়ে ক্যামেরাটা ঘুরিয়ে নিল সে। চুল ঠিক করলো, মাথার ওড়নাটা গুছিয়ে নিয়ে তারপর ক্যামেরার অ্যাঙ্গেল সামলে তাজদার সিদ্দিকীর দিকে তাকালো। ওদিকে তাজদার একটু ঝুঁকে কি যেন একটা কাজ সেরে আবারও ক্যামেরার দিকে মুখ ফিরল। শোনা যাচ্ছে? শায়না বলল, জি। এতক্ষণ লাগলো কেন? তাজদার হালকা ক্লান্ত স্বরে উত্তর দিল, একটা ঝামেলায় পড়েছিলাম। আব্বু আর ভাইয়ের সাথে কথা বলে তারপর তোমাকে ফোনটা দিয়েছি। শায়না চুপ, কি বলবে খুঁজে পেল না। ফোনে কথা বলার সময়ও কথা জোটে না তার, ভিডিও কল তো আরও জটিল ব্যাপার স্যাপার। তাজদার কফির মগ তুলে একটা চুমুক দিল। বাড়িতে কি অবস্থা? সবাই টেনশন করছিল আপনার ফোন না পেয়ে। সবাই মনে হয় ভেবেছে প্লেনটাই নিয়ে গায়েব হয়ে গেছি, কারণ আমি যেখানে ঝামেলা সেখানে। শায়না হেসে ফেলল হালকা করে মাথা নেড়ে। তাজদার জানতে চাইল, মামার বাড়িতে গিয়েছিলে? না, এয়ারপোর্ট থেকে চলে গিয়েছিল। বড় আব্বু অনেক বলেছিল কিন্তু রাজি হননি। কফি কে বানিয়ে দিয়েছে? প্রশ্নটা মুখ থেকে বেরিয়ে যেতেই শায়না বুঝল ভুল কথা বলে ফেলেছে, কিন্তু প্রশ্নটা ফিরিয়ে নেওয়ার আগেই তাজদার সিদ্দিকী গুরুতর ভঙ্গিতে বলল, এখানকার বউ। শায়নার ঠোঁটের কোণে জোর করে হাসি টেনে বলল, ভালোই তো। তাজদার সিদ্দিকী ঠোঁটের কাছে হাত রেখে হাসি আড়াল করল। তারপর চেয়ারে গা এলিয়ে বসে ডানে বামে দুলতে দুলতে বলল, লিসেন শায়না মমতাজ, আমি রান্নাবান্না কাটাকুটি সব পারি। তুমি অলরাউন্ডার একটা হাজব্যান্ড পেয়েছ, শুক্রিয়া করো। দেশে থাকতে বলেনি কেন? আপনার হাতের রান্না খেতে পারতাম। অসম্ভব, এখানে এলে রান্না করে খাওয়াতে পারি, দেশে নট পসিবল। শায়না বলল, কি কামচোর, দেশে এলে পানিটাও ঢেলে খায় না মা বোনের সেবা নেওয়ার জন্য। কি পাষাণ তুমি, ওখান থেকে আমাকে কামচোর ডাকছ? আর তোমাকে এত কাজ করে খেতে হবে এটার চিন্তা একবারও করছো না? শায়না গালে দুহাত রেখে ক্যামেরার দিকে তাকিয়ে বলল, আপনার লন্ডনওয়ালি আছে না, ওনাকেই বলুন রান্না করে খাওয়াতে। পারলে এখনই বলুন আপনার ভেজা চুলটা মুছে দিতে। ভেজা চুল মুছে দেওয়ার মতো কেয়ারিং বউ আমি বাংলাদেশেই পাইনি, এখানে পাবো এটা ভাবাও বিলাসিতা। আপনি এত নির্যাতিত পুরুষ মানুষ, ভাবতেই খারাপ লাগছে। ইস। তাজদার সিদ্দিকীর কপাল কুঁচকে এলো, চেহারা ম্লান হয়ে এলো। আচ্ছা ফোন রাখি, আবার করব। শায়নার ঠোঁটের কোণায় হালকা হাসির রেখা টেনে বলল, আপনি চাইলে রেখে দিতে পারেন, আমি এখন রাখতে চাই না। তাজদার সিদ্দিকীর কপাল আরও কুঁচকে গেল। কেন? তুমি কি আমার লন্ডনওয়ালি বইয়ের সাথে আমি কি করছি তা দেখতে চাও? মন্দ হবে? ননসেন্স। শায়না শব্দ করে হেসে উঠে বলল, না, আমি তো কাউকে ভালো টালোবাসি না। দেখি কে কেমন করে বেশে টেসে উল্টিয়ে ফেলছে। তাজদার সিদ্দিকীর চেহারার রং পরিবর্তন এবার স্পষ্ট হয়ে উঠল। আমি রাখছি, আই হ্যাভ অ্যান এমার্জেন্সি ফোন কল। শায়না ঠোঁট কামড়ে হেসে বলল, ওকে। সে হাসতে লাগলো। হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে। তাজদার সিদ্দিকী মুখ গম্ভীর করে কল কেটে দিল। শায়না টেবিলে মাথা ফেলে হাসতে লাগলো। শায়না টেবিলে মাথা রেখে বসেছিল। তিতলি কিছুক্ষণ পর এসে বলল, এই এই ভাইয়া তোমাকে ফোন করেছে? আব্বুকে নাকি করেছে। শায়না মাথা তুলে তার দিকে তাকালো। তিতলি বলল, এ কি, চোখে পানি কেন, আবার হাসছো? শায়না তাকে সবটা খুলে বলল। তিতলি গাল ফুলিয়ে বলল, আমার ভাইয়া তোমাকে ওখানে গিয়ে মিস করছে আর তুমি মজা নিচ্ছ। শায়না বলল, আমাকে খোঁচালে আমিও খোঁচাতে জানি। আমাকে বলে কিনা এখানকার বউ কফি বানিয়ে দিয়েছে, নিজেই আমাকে খোঁচায় আর আমি কিছু বললে গাল ফোলাই। তিতলি বলল, তাই বলে তুমি মজা নেবে? বলবে আই মিস ইউ হানি। শায়না তার কথা শুনে হাসতে লাগলো। তিতলি বলল, জানিয়ে আসি। অল্প করে। সে গান গাইতে গাইতে ঘর ছাড়ল। ও কত কি যে ভাবি আমি, কেমন হবে যে আমার স্বামী। দু চোখে ঘুম নাই রে, আমার দু চোখে ঘুম নাই। তাসনুভা ঘর থেকে গানের গলা শুনে ঘর থেকে বেরিয়ে এসে ডাকলো, তিতলি। তিতলি গান থামিয়ে তার দিকে তাকালো। কি হয়েছে? এইসব কি ধরনের গান গাইছো তুমি? তিতলি অকপটে বলল, অবিবাহিত সঙ্গীত। হোয়াট এ চয়েস, তোমার লজ্জা করছে না এসব গাইতে? তিতলি সরাসরি বলল, না লজ্জা করছে না। মনটা আমার উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। বিয়ের লগন এলো রে, বিয়ের লগন এলো রে। তাসনুভা রেগে গিয়ে চিৎকার করে ডাকলো, ছোট ভাইয়া দেখো তিতলি কী সব গান গাইছে। আম্মু, আম্মু, আব্বু, শায়না, ঝিমলি, আম্বু, আম্মু।
শায়না ঝিমলি দুজনেই এসে পড়ল তার চিৎকার শুনে। ঝিমলি বলল, এরা দুজন আজ কি শুরু করেছে? তৌসিফ সবেমাত্র বাড়ি ফিরেছে। গোসল করার জন্য গলায় তলে জড়িয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। ঠিক তখনই তাসনুভার চেঁচামেচি শুনে বেরিয়ে এলো। বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? তোদের জ্বালায় ঘরে এসে শান্তি নেই, সমস্যা কি? দুটোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। তাসনুভা তিতলিকে দেখিয়ে বলল, ও অসভ্যর মতো গান গাইছে। তো গাক, তোর কি? সারাক্ষণ চিল্লাচিল্লি ছাড়া আর কিছু করতে পারিস না? জাফট বলেই বিরক্ত হয়ে চলে যেতে লাগলো সে। তিতলি তাসনুভাকে মুখ ভেঙচিয়ে আবারও গানটা গাইতে লাগলো। ও কত কি যে ভাবি আমি, কেমন হবে আমার স্বামী, দু চোখে ঘুম নাই রে, আমার দু চোখে ঘুম নাই রে। গানটা শুনতেই তৌসিফ থেমে গেল। ঘাড় ফিরিয়ে তাকাতেই তিতলি তার দিকে দেখা মাত্রই জিভে কামড় দিয়ে পালাতে যাচ্ছিল। তার আগেই তৌসিফ জুতো খুঁজে নিয়ে তার দিকে ছুঁড়ে মারল। তিতলি বাপ বাপ বলে পালিয়ে গেল, সাথে অভিশাপও দিয়ে গেল। তৌসিফ পা, তোর জীবনেও বিয়ে হবে না। তাসনুভা বান্ধবীর বিয়েতে এসেছে। অনুষ্ঠান হচ্ছে শহরের একটা নামি দামি ক্লাবে। আজ গায়ে হলুদ। সে একাই এসেছে, তিতলিকে নিয়ে আসেনি। আসার সময় তিতলি অনেক কান্নাকাটিও করেছে, কিন্তু তারপরেও আনেনি। তিতলি খুব ছটপটে, তাকে সারাক্ষণ চিন্তায় থাকতে হবে তাকে নিয়ে, তাই নিয়ে আসেনি। যে কোনো অনুষ্ঠানে গেলে তিতলি একটা না একটা ঝামেলা বাঁধাবে। তাছাড়া রাত বেশি হয়ে গেলে তাকে থেকে যেতে হবে এখানে। তিতলির সাথে থাকলে এক্সট্রা ঝামেলা। তিতলিকে নিয়ে আসেনি বলে মুক্তা আর মুক্তার মা মুক্তোর ছোট বোন তাসনুভার উপর রেগে গিয়েছে। ওদের কথা শুনে তাসনুভার মনে হলো তিতলিকে নিয়ে আসা উচিত ছিল। তৌসিফ খুব ব্যস্ত ছিল, তাই সেও আসতে পারেনি। কাল বিয়েতে আসবে সে আর রায়হান। তাসনুভা ভাবল কাল ভাইয়াকে বলবে তিতলিকেও নিয়ে আসতে। এত আনন্দ হৈহুল্যের মধ্যে তিতলির কথা বারবার মনে পড়ছে তার। বাড়িতে ফোন করবে কিনা ভাবতে ভাবতে আর ফোনও দিল না। গায়ে হলুদ অনুষ্ঠান তাড়াতাড়ি শুরু হয়েছে। যেহেতু শীতের রাত, সেহেতু দূর দূরান্তের আত্মীয় স্বজনরা ভোররাত অবধি ক্লাবে থাকতে পারবে না, তাই তাড়াতাড়ি কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয়েছে। তাসনুভা আর তার বাকি বান্ধবীরা সবাই একসাথে শাড়ি পরেছে, বইয়ের লেহেঙ্গার সাথে ম্যাচিং করে। শাড়ির রং গাঢ় সবুজ আর নীল খয়েরি, ব্লাউজ সবুজ, তবে বেশ কাজ আছে। কাঁচা ফুলের গহনা পরেছে সবাই। তাসনুভা গলায় কিছু পরতে পছন্দ করে না, তাই শুধু কানের টানা দুলটা পরেছে। হাতে অবশ্য চুড়ি পরেছে শাড়ির সাথে ম্যাচিং করে। কেক কেটে বান্ধবীদের সাথে গ্রুপ ছবি তোলার পর মুক্তার সাথে তাসনুভা বিয়ের শাড়ির রং নিয়ে বেশ তর্কাতর্কি জুড়ে দিল। মুক্তা শেষমেশ লাল শাড়ি কিনেছে তার বরের পছন্দে। কথা ছিল কোনো নাইট কালারের শাড়ি কিনবে, তাই সব বান্ধবীরা মিলে গাউন কিনেছিল শাড়ির সাথে ছবিতে ভালো দেখায়। কিন্তু সব গোলমেল হয়ে গেল। তাসনুভা নাক সিটকে বলল, তুমি বলেছিলে লাল রঙের শাড়ি তুমি জীবনেও কিনবে না, তাহলে? সারা হাসি চাপা দিয়ে বলল, নুভা বাদ দাও না। জেতি বলল, তোমার বিয়েতে আমরা ম্যাচিং গাউন পরব, এবার এসব বাদ দাও। জেনি হেসে বলল, নুভা কাল তোমার সাথে ছবি তুলবে না মুক্তা, দেখে নিও। বলতে বলতে তারা হাসছে একসাথে। এক একজনের এক এক কথা শুনে তাসনুভা অবাক হয়ে বলল, এত হাসাহাসির কি আছে? লাল পরবে নাকি কালোটা পরবে, দ্যাটস হার চয়েস, কিন্তু আমাদের মিথ্যা বলার কি দরকার ছিল? মুক্তা হতাশ হয়ে বলল, আমার কি করার ছিল বলো তো? তোমাদের জামাই এমন বলেছে, উনার নাকি লাল পছন্দ। দেখো, তোমার বড় যদি লাল শাড়িতে তোমাকে বউ সেজে দেখতে চাই, তখন তোমারও ইচ্ছে করবে লাল পরতে। তাসনুভা নড়ে চড়ে বসে বলল, কেন আমাকে বরের পছন্দের শাড়ি পরতে হবে? আমার বিয়েতে সব আমার চুজ করা জিনিস থাকবে। আশ্চর্য, বর কি আমাকে কিনে নিয়েছে? বিয়ের দিন থেকেই যদি এই অবস্থা হয়, তাহলে পরে কি হবে? সব তার পছন্দের কাজ করতে হবে, এটা কেমন না? আচ্ছা দেখব, আমরা তোমার বিয়ে এখনও বাকি আছে, দেখব দেখে নিও। সে গা মুচড়ে সরে গেল সেখান থেকে। মুক্তার ডেকে বলল, তোমাদের জিজু আসছে, ঝগড়া আজই সেরে নিতে পারবে। তাসনুভা কপাল কুঁচকে বলল, কখন আসছে? এসে পড়বে এখনই। রাত 1:30টার ঘরে। এই ক্লাব থেকে গাড়িতে করে প্রায় 20 মিনিটের পথ গেলে বরপক্ষের ক্লাব। তারা জানিয়েছে কয়েকজন বন্ধুবান্ধব সহ বর আসতে চায়নি, মুক্ত জোর করেছে বলে আসতে হলো। তাসনুভা সব শুনে বলল, তোমার বর আসছে শুনে খুশি হতে পারছি না, সরি, কারণ আমি ফিতা কাটার দলে নেই, ওসব আমার কাজ নয়। তার বান্ধবীরা সবাই হেসে ফেলল একসাথে। তোমরা হাসছো কেন? হাজব। মুক্ত বলল, আমরা ভাবছি অন্য কথা। কি কথা? তোমাকে আজকে যা লাগছে,
বরের অবিবাহিত বন্ধু-টন্ধু কেউ যদি থাকে তাহলে তো। তাসনুভা তাকে থামিয়ে দিয়ে বলল, বিয়ে বাড়িতে এসে প্রেমে পড়ার মতো চিপ ব্যাপার স্যাপার এখনও হয়? মুক্তা হাসি থামিয়ে বলল, আচ্ছা বাদ, তোমার সাথে আমি আর কোনো কথা বলছি না। বাকিরা সবাই হাসছে। তাসনুভা এদিকে ওদিকে তাকিয়ে ক্যামেরাম্যানকে ডাকলো হাত বাড়িয়ে। তারপর মুক্তকে বলল, তোমরা একটু নিচে নামবে, আমি একটা ছবি তুলব। মুক্ত বলল, আসো সবাই মিলে গ্রুপ ছবি তুলি। অনেক তুলেছি, এবার আমি একা কিছু তুলব, প্লিজ নামো। সবাইকে স্টেজের নিচে নামিয়ে ছাড়লো সে। তারপর একা একা বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলতে লাগলো। ক্যামেরাম্যান তৌসিফ হলে এতক্ষণ তার দিকে ক্যামেরা ছুড়ে দিয়ে পালাতো। ছেলেটা অল্প বয়সী, তাসনুভাকে রাগী দেখে কিছু বলতেও পারছে না, আবার সইতেও পারছে না। জেনি এত ছবি তুলতে দেখে শেষমেশ বলল, নুভা, মনে হচ্ছে আজ তোমার বিয়ে। তাসনুভা সাথে সাথে বলল, আবার এটা বলে বসো না যে বড় আসবে কিছুক্ষণ পর। ক্যামেরাম্যান হঠাৎই ক্যামেরা নিয়ে ছুটল। তাসনুভা হাত বাড়িয়ে ডাকল, এই এই, কি সমস্যা? সমস্যা কি? ক্যামেরাম্যান ছুটতে ছুটতে বলল, বর এসেছে। বান্ধবীরা সবাই একসাথে তাসনুভার দিকে তাকালো, দেখছে আমাদের কথা মিলে গেল। তাসনুভা শাড়ি ধরে স্টেজ থেকে নামতে নামতে মুক্তকে বলল, তোমার বর এসেছে, যাও নিচে যাও। মুক্তর কাজিনরা সবাই মুক্তকে নিচে নিয়ে যাওয়ার জন্য এসেছে। সবাই তাকে নিয়ে চলে যাচ্ছিল। সারা জিজ্ঞেস করলো, নুভা যাবে না? তাসনুভা চেয়ারে বসে ছোট্ট একটা আয়না মুখের সামনে ধরে ঠোঁটের লিপস্টিক দেখতে দেখতে বলল, নাও। মুক্তা বলল, আরে এসো। জেনি, ওকে টেনে নিয়ে এসো তো। জেনি তাই করলো, তাসনুভাকে ধরে নিচে নিয়ে গেল। মুক্তার বর আর বরের বন্ধুবান্ধবকে ঘিরে মুক্তার ভাই আর কাজিনদের উত্তেজনার শেষ নেই। সবাই ফুল আর গ্লোসি স্প্রে করছে, শীষ বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, সাথে ফুল ভলিউমে গান তো বাজছেই একের পর এক। তাসনুভা একপাশে দাঁড়িয়ে রইল। চুলে ফুলের পাপড়ি কিংবা স্প্রে পড়ুক সে তা চায় না, এইসব তার কাছে বিরক্তিকর লাগে। বর আর বরের বন্ধুদের ওপর গ্লসি স্প্রে ছুটছিল সবাই মিলে। বরের বন্ধুদের একজনের চোখ গিয়ে পড়ায় সেখানে গুঞ্জন উঠতেই সাথে সাথে ফুল আর স্প্রে ছাড়া বন্ধ করা হয়ে গেল। তাসনুভা এবার জেনিদের কাছে চলে যাচ্ছিল। ঠিক সময় কেউ একজন পেছন থেকে তার চুলের ওপর গাঁদা ফুলের পাপড়ি ছুঁড়ে মারল এক গাদা। তাসনুভার পুরো মাথা ভরে গেল। ঘাড় ফিরিয়ে থালা হাতে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে ঝাড়ি মারল সে। এই মেয়ে। মেয়েটি ভয়ে ভয়ে বলল, আমি না আপু, ওই ভাইয়াটা প্লেট উপরে তুলে সরিয়ে দেওয়ার সময় আপনার মাথায় গিয়ে পড়েছে সব, সরি আপু। তাসনুভা ভদ্রলোকের দিকে তাকাতেই ভদ্রলোকও এক চোখে টিস্যু চাপতে চাপতে ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। তাসনুভার চোখ জোড়া ধীরে ধীরে বড় হয়ে এলো। কপাল কুঁচকে ফেলে সে অবিশ্বাসের সাথে বলল, আপনি? আনিস কোনো জবাব না দিয়ে চুপচাপ হেঁটে চলে যাচ্ছিল। তখনই তাসনুভা পেছন থেকে বলে উঠল, আশ্চর্য, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আমাকেই চিনতে পারছেন না। আনিসের চোখটা জ্বলছে আর পানি পড়ছে। সে চোখটা চেপে ধরে রেখে আবার ছেড়ে দিয়ে তার দিকে ফিরল, বলল, খেয়ে এসেছি। তাসনুভার চোয়াল ঝুলে পড়ল। মানে তোমার চেহারা দেখে মনে হচ্ছে আমি তোমার বিরিয়ানির প্লেটে ভাগ বসাতে এসেছি। এটা হবে না, কারণ আমি খেয়ে দিয়ে এসেছি। তাসনুভা অবাক হয়ে বলল, আমার প্রশ্ন এটা ছিল? তোমাকে সত্যিই প্রথমে চিনতে পারিনি, যা সাজ সেজেছ। ফালতু কথা বলবেন না, আমি নো মেকআপ লুক দিয়েছি। একটা অন্ধ লোকও বলতে পারবে আমি কে। আমি চেঁচামেচি শুনতেই বুঝেছিলাম কে হতে পারে। কি বলতে চাইছেন? কিছু না, আমি যেখানে যাই সেখানে আপনাকে থাকতে হবে কেন? আনিস কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই মুক্তর আম্মু ছুটে এলো। আহ্লাদ দেখিয়ে বলল, বাবা এখনও চোখ জ্বলছে, দেখি দেখি। ছেলেগুলোকে কতবার করে মানা করলাম, আহা চোখটা লাল হয়ে এলো। মুক্তা বলল, ভাইয়া চোখে পানি দেন, দিলে ভালো লাগবে বোধহয়। আনিস বলল, না না ঠিক আছে, আমি আন্টি ব্যস্ত হবেন না প্লিজ, ঠিক হয়ে যাবে। বর পাশ থেকে বলল, পানি খাবি? জেনি বলল, ভাইয়া আগে মিষ্টি খান, সবাই খেয়েছে, আপনি খেয়ে নিন, তারপর পানি নিন। বলে সে মিষ্টি কেটে এগিয়ে দিল আনিসের দিকে। আনিস মিষ্টিটুকু মুখে দিয়ে বরের দিকে তাকালো। বর ইশরাক বলল, চোখ বেশি জ্বলছে? না ঠিক আছে। আনিসের দিকে পানি এগিয়ে দিল মুক্তার আম্মু। আনিস গ্লাসটা নিয়ে এক পাশ সরে গেল। চেয়ার টেনে বসে পানি খেতে যাবে, তখনই কে যেন তাসনুভাকে বলল, বরের বন্ধুদের মধ্যে কাউকে দেখে নাও নোভা, 2-1 আনম্যারিড আছে। তাসনুভা কাটকাট গলায় বলল, সবকটা দেখতে 2-3 বাচ্চার বাপের মতো, তার উপর ন্যাকামিতে ভরপুর, ডিসগাস্টিং।
আনিস যতটুকু পানি খেতে নিল সবটুকু মুখ থেকে ছিটকে পড়ল সাথে সাথে। আনিসের বন্ধুরা চারদিক থেকে ঘিরে ধরল, হাসাহাসি করছে সবাই। আজকে তোর কি অবস্থা রে? আসার পর থেকেই তোর মাথার উপর একটার পর একটা বিস্ফোরণ ঘটছে। বন্ধুরা হাসতে হাসতে তার পিঠে চাপড় দিচ্ছে। আনিস বিরক্ত মুখে গ্লাসটা নামিয়ে রাখল। টিস্যু দিয়ে ঠোঁটের পাশটা মুছতে মুছতে বলল, সরে দাঁড়া তোরা, গরম লাগছে। আহারে, শীত পড়েছে, গরম আবার কোত্থেকে এলো? এই সময় ইশরাক ডেকে বলল, এইদিকে আয়, বসে থাকতে আসছি নাকি, আয়। আনিস মাথা নেড়ে বলল, আমি আর কিছু খাবো না, তোরা যা। পাশ থেকে রাহাত ফিসফিস করে বলল, চল সবাই সরে যাই, ও মেয়েটে দেখুক। সেই কথায় আবারও তুমুল হাসি। আনিস হতাশ হয়ে উঠে দাঁড়ালো। তোদের কি আর কোনো কাজকর্ম নেই? বন্ধুরা দম ধরে হাসি চেপে আবারও খোঁচা মারল। দেখ, তোর ভাবি আসার সময় বলেছে আনিস ভাইকে এবার ধরে বেঁধে একটা বিয়ে করিয়ে দাও, তাহলে তার বিবাহ ভীতি কেটে যাবে। আনিস ঠান্ডা গলায় বলল, বউগুলোকে তোদের মতো তার ছিঁড়ে বানিয়ে ফেলেছিস। আরেক দফা অট্ট হাসাহাসি। চারপাশ তাদের খুনসুটিতে সরগরম। তখনই মুক্তার ভাই আর বাবা এগিয়ে এসে বলল, বাবা চলো হালকা নাস্তা করে নেই। আনিস বলল, নাস্তা রাখার মতো জায়গা পেটে নেই আঙ্কেল। মুক্তার বাবা এসে জোর করলেন, তবুও একটু মুখে দিতে হবে, চলো চলো তো চলো। আনিস মুখ গোমড়া করে দাঁড়িয়ে রইল। শেষমেশ সবাই টানাটানি করায় বাধ্য হয়ে তাদের সঙ্গে যেতে হলো। এদিকে তাসনুভা দোতলায় গিয়ে গুটিসুটি মেরে বসে আছে। নিচে নামবে না এটা স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিয়েছে। বরপক্ষ যতক্ষণ নিচে থাকবে ততক্ষণ তার পা সিঁড়ির ধারে পড়বে না। নিচে বর আর তার বন্ধুরা হেসে খেলে গল্প করছে, মাঝে মাঝে সিরিয়াস কথাবার্তাও বলছে। মুক্তা তাদের সাথে আছে, তার বান্ধবীরাও পাশে বসেছে। হাসি ঠাট্টা, পড়াশোনা, প্রফেশন, একে অন্যকে চিনে নেওয়া সব মিলিয়ে জমজমাট আড্ডা বসছে। মুক্তা হঠাৎ চারপাশ তাকিয়ে বলল, এ কি, নোভা কোথায়? এতক্ষণ ছিলই না। এক নিমিষে পিনপতন নীরবতা। জেনি ফিসফিসিয়ে বলল, ও বলেছে আসবে না। কেন? জানি না, ওর মাঝে মাঝে মুড সুইং হয়। মুক্তা বিরক্ত হয়ে বলল, এই মেয়েকে নিয়ে আর পারি না সত্যি। সবাই নাস্তা শেষ করে স্টেজের দিকে গেল। বরকনের ছবি তোলা হচ্ছে, বন্ধুদের কেক কাটাও শেষ। হাসাহাসি, খুনসুটি সব মিলিয়ে আনন্দ ঘন মুহূর্ত। একদিকে নাচ হচ্ছে, সবাই বেশ মজাও করছে। বর মুক্তাকে বলল, তাসনুভাকে ফোন দাও, তোমার উপর রাগ করে বসে আছে মনে হয়। মুক্তা গানের সাউন্ড অফ করিয়ে ফোন দিল তাসনুভাকে। রিং হতেই সাথে সাথে রিসিভ। বলো। তাসনুভার গলার স্বর ঠান্ডা, বিরক্তিও। মুক্ত হাসল, কিরে সাজঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিস নাকি? আমি আমার কমফোর্ট জোন ছাড়া যেখানে সেখানে ঘুমোতে পারি না, এটা তুমি ভালো করে জানো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কোথায়? নিচে আসো, তোমার ভাইয়া বলছে আসো ছবি তুলব। না আমি যাব না, আমার ভালো লাগছে না। আহারে আসো তো, নইলে আমি নিজে গিয়ে ধরে নিয়ে আসবো। আমাকে একা থাকতে দাও মুক্তা। মুক্তা ভ্রু কুচকাল, তুমি কি কাউকে দেখে লজ্জা পাচ্ছ নাকি? তাসনুভা আকাশ থেকে পড়ল, আমি আর লজ্জা? তাহলে নিচে আসো, নইলে আমি 2 শক্তিকে পাঠাচ্ছি তোমাকে নিয়ে আসতে। মুক্তা তার বোনকে ডেকে বলল, যাও তোমার নোভা আপুকে নিয়ে এসো। সুপ্তির দোতলায় উঠতেই তাসনুভা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। প্রথমে চুল ঠিক করলো, তারপর শাড়িটা সামনে পেছনে টেনে টেনে দেখল সব ঠিক আছে কিনা। শেষে ঠোঁটে সামান্য লিপস্টিক ছুঁয়ে আয়নার সামনে নিজের প্রতিচ্ছবি একবার তীক্ষ্ণ দৃষ্টিতে মূল্যায়ন করল। সুপ্তি, আমার আগে আগে থাকো বলে সে দরজা ঠেলে বেরিয়ে এলো। দুজনে সিঁড়ি বেয়ে নামতেই নিচের হলঘর থমকে গেল। সব চোখ তাদের দিকে। স্টেজে কেক কাটার রীতিমতো উৎসব চলছে। বরকনের পাশে বসেছে আনিস আর তার বন্ধুরা। কেক খাওয়ানো চলছে। আনিসের আর কিছুই খেতে ইচ্ছে করছে না। আজ এত খাওয়া দাওয়া হয়ে গেছে যে মনে হচ্ছে এভাবে চলতে থাকলে 3-4 বাচ্চার বাবা হতে খুব একটা দেরি লাগবে না। হঠাৎ তাসনুভাকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখে আনিস নিচু গলায় বলল, তোরা কথা কম বলিস, আমার বেয়ান আছে এখানে, আমার মান সম্মান রাখিস। বন্ধুরা একসাথে হৈ হৈ করে উঠল। তোর বেয়ান? আগে কেন বললি না? তোর বেয়ান মানে তো আমাদেরও বেয়ান। কোনটা? একজন সঙ্গে সঙ্গে নির্দেশ করল, ওই যে গাল ফুলিয়ে যেটা নামছে ওইটা। ওর বোনের বিয়ে দিয়েছে না পাশের বাড়িতে তাজদা সিদ্দিকির সাথে, ওর বোন। আরেকজন মুখ টিপে হাসল, হ্যাঁ একে তো শায়নার বিয়েতে দেখেছিলাম, একদম তাজদা সিদ্দিকির ফটোকপি। আনিস বিরক্ত হয়ে বলল, থাম তোরা, আর বলিস না। তার মানে হচ্ছে বেয়ান শব্দটা বলে সে ফেসে গেছে।
এবার আর রক্ষে নেই, সবাই ইনিয়ে বিনিয়ে ডাকাডাকি শুরু করলো। আনিসুজ্জামানের বেয়ান নামের কেউ কি আছে নাকি? তাসনুভা তার বান্ধবীর আড়ালে দাঁড়িয়ে কোনো মতো মুখ ঢাকার চেষ্টা করছে। আনিস হতাশ দৃষ্টিতে তাকিয়ে আছে বন্ধুর দিকে। রাহাত বলল, আরে চাপ নিস না, আমরা ওর ভাইয়ের বন্ধু, প্রাইমারিতে একসাথে পড়েছি। মুক্তা তাসনুভাকে দূর থেকে ডাকলো। তাসনুভা চুপচাপ থাকায় সে নিজেই এগিয়ে এলো। এই নুভা, এদিকে এসো তো। তাসনুভা বিরক্তির দৃষ্টি ছুঁড়ে ধীরে ধীরে এগোলো। কাছে যেতেই মুক্তা ধমকের সুরে বলল, লুকিয়ে লুকিয়ে থাকছো কেন? তাসনুভা দীর্ঘশ্বাস ফেলল। দেখছো না সবাই কি শুরু করেছে? এইসব কি ধরনের কথা বলার স্টাইল? মুক্তা ভ্রু কুঁচকে বলল, ধুর, উনি শুধু বলেছে আমার বেআইন আছে। কথা সাবধানে বলিস, এখানে ভুল কোথায়? ওরা তোমাকে চেনে তাজদার ভাইয়ের সুবাদে, মজা তো করবেই, চলো পরিচয় করিয়ে দেই। কথা শেষ হতে না হতেই তাসনুভাকে টেনে নিয়ে গেল। দুজনে এগিয়ে যেতেই বন্ধুরা একসাথে বলে উঠল, এই যে বেআইন সাহেবা এসেছেন, আসুন আসুন, মিষ্টিমুখ না করে পালিয়ে বেড়াচ্ছেন কেন? তাসনুভা মুখ গম্ভীর করে বলল, আমি ভোমরা, ভয় পাই। তার কথায় চারিদিক হো হো করে হাসিতে ফেটে পড়ল। হাসির ঢেউ এমনভাবে ছড়িয়ে গেল যে তাসনুভাও নিজের অজান্তেই হাসল, অবশ্যই ব্যঙ্গ করে, সরাসরি আনিসের দিকে তাকিয়ে। আনিস সেই হাসিটা দেখে অপ্রস্তুতভাবে ঘাড়ির পেছনে হাত বুলাতে বুলাতে ধীরে ধীরে সরে পড়ল। এদিকে ওদিকে ঘুরল ফিরল, কিন্তু বন্ধুদের কাছাকাছি আর গেল না। রাহাত বলল, আপনাকে বেআইন সাহেবা ডেকেছি বলে একজনের পালপিটেশন বেড়ে যাচ্ছে। তাসনুভা ঠোঁট কচলালো, ঢং। আনিস পুরো ক্লাবটা ঘুরে দেখছিল, আর মুক্তার বাবা চাচাদের সাথে কথাবার্তা বলছিল, আরও চাকরি বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ বলাবলি করছিল। আনিস তাদের সাথে অনেক গম্ভীর আলাপ আলোচনা করলো সেখানে দাঁড়িয়ে। তারপর যখনই বন্ধুদের দিকে এগিয়ে যাবে তখনই তাসনুভা মিষ্টির প্লেট নিয়ে উপরে চলে যাচ্ছিল। হঠাৎই তার সামনে পড়ে গেল। কপাল কুঁচকে তাকিয়ে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে বিয়েবাড়িতে মেয়ে দেখতে এসেছেন। আনিস খুব স্বাভাবিকভাবেই বলল, ছেলেদের কাজই মেয়ে দেখা, আমি অবিবাহিত পুরুষ, মেয়ে তো দেখবই, বিয়ের আগে মেয়ে দেখা হালাল, সাবধানে দেখবেন, নইলে কেস খেতে পারেন। ঘরের জানালা দিয়ে উকি দিলেই প্রতিবেশীদের দেখা যায়, তাদের নতুন করে দেখে কেস খেতে চায় না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তাসনুভা কপাল কুঁচকে ফেলল। এত আওয়াজ কোলাহলের ভিতরে সে বুঝে উঠতে পারছে না আনিস ভাই কি বলতে চাইছে। শুধু এটুকু বুঝলো তাকে আবারও খোঁচা মেরে কথা বলেছে। মেয়েদের মতো খোঁচাখুচির অভ্যাস ওনার আছে, একেবারে ফালতু। পেছন থেকে আনিসের বন্ধুরা বলল, কিরে তুই কোথায় চলে গেলি? আমরা সবাই বেআইনের হাতে মিষ্টি খেলাম, তোরটা মিস গেল। আনিস বলল, আমি যা খেয়েছি তা এখনও হজম হয়নি, তোরা যাবি? ঘড়ি দেখল সে, বলল, অনেক রাত হয়েছে, আমাকে একা যেতে হবে, নইলে তোরা থাক, আমি চলে যাচ্ছি, আমাকে বাইপাস দিয়ে যেতে হবে। বলতে বলতে সে বর ইশরাকের কাছে গেল। তাসনুভা সিঁড়ি বেয়ে উঠছিল এক হাতে মিষ্টির প্লেট আর শাড়ি ধরে। হঠাৎ থেমে গেল তার পা জোড়া। পুনরায় সিঁড়ি বেয়ে নেমে গেল সে। মুক্তাকে বলল, মুক্তা, আমি চলে গেলে কেমন হয়? তুমি থেকে যাবে বলেছিলে না? না, কাল তিথিকেও নিয়ে আসতে হবে, ওর ড্রেস চুজ করে দিতে হবে, ছোট ভাইয়াকেও বলতে হবে। আমার চলে যাওয়া উচিত, তুমি কিছু মনে করো না, হ্যাঁ? আমি যথাসময়ে পার্লারে চলে যাব। বলেই সে ঘাড় ফিরিয়ে তাকালো। ততক্ষণে আনিস বেরিয়ে গেছে। তাসনুভা দ্রুত ক্লাব থেকে বের হলো। বাইরে যেতেই দেখল আনিস মুক্তার ভাইয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছে। তাসনুভা কিছুটা পেছনে গিয়ে দাঁড়াতেই মুক্তার ভাই বলল, নোভা কিছু বলবে? জি ভাইয়া, ওনাকে। আঙ্গুল দিয়ে আনিসকে দেখিয়ে দিল সে। আনিস ঘাড় ফিরিয়ে তাকালো। কি? তাসনুভা বলল, আমাকেও বাড়ি ফিরতে হচ্ছে, এমার্জেন্সি, আপনি আমাকে নিয়ে যেতে পারবেন? একা ফিরছি বলে আব্বু বকবে। আমি বাড়িতে বলেছিলাম আজ ফিরব না, কিন্তু এখন ফেরাটা জরুরি হয়ে পড়েছে। আনিস মুক্তার ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে লাগলো। তাসনুভা তার পেছন পেছনে হাঁটতে হাঁটতে বলল, আশ্চর্য, কিছু বলছেন না কেন? আনিস বলল, কিন্তু আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না, আমি বাইক নিয়ে এসেছি, আমিও সেকেন্ড পার্সন ক্যারি করতে পারি না বাইকে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। তাসনুভা তার বাইকের কথা শুনে বলল, সরি, আমি জীবনেও আপনার বাইকে উঠব না, আপনি আমাকে অপমান করেছিলেন, আমার স্পষ্ট মনে আছে, দরকার নেই আপনার বাইকে করে যাওয়ার, আমি বাসে করে ফিরব। আনিস বলল, আচ্ছা চলো, তোমাকে ডাইরেক্ট গাড়িতে তুলে দেই, সোজা বাড়িতে পৌঁছে দেবে। আমি একা একা ভাড়া গাড়িতে যাব না, আমি যেতে পারবো, আপনাকে চিন্তা করতে হবে না, আপনি চলে যান। আচ্ছা, বাস স্ট্যান্ড অবধি যাই, তারপর দেখা যাবে। আনিস একটু দুশ্চিন্তায় পড়ে গেল। সে বাইকে উঠে বসল। তাসনুভা রাস্তার পাশ দিয়ে হাঁটছে। রাস্তায় এখন তেমন জ্যাম নেই। তাসনুভা হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড অবধি চলে এলো। সেখানে পটিয়া যাওয়ার বাসগুলোতে তেমন মানুষজন নেই। তাছাড়া একা একা একটা মেয়ে নিরাপদও নয়।
পটিয়া থেকে আজিমপুর যাওয়া অবধি তো অনেকটা পথ। আনিস শেষমেশ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, আচ্ছা বাইকে ওঠো, বাসে হবে না, এত রাতে ঝামেলা হয়ে যাবে। তাসনুভা গম্ভীর মুখে জেদ বজায় রেখে বলল, আপনার বাইকে আমি যাব না। আমাকে বসতে বলেই আপনি তো শো করে দৌড় মেরেছিলেন, আজ একদম এসব হবে না। আনিস ঠোঁট কামড়ে একবার তাকালো, কিছু বলতে গিয়ে থেমে গেল। জেদি মেয়ে, ওর সাথে তর্ক করে লাভ নেই। তাসনুভাও কোনোভাবেই রাজি হলো না। অগত্যা তাকে বাসে উঠিয়ে দিয়েই আনিস ফিরতে বাধ্য হলো। তবুও ওকে একা পাঠিয়ে সে স্বস্তি পাচ্ছে না। মেয়ে মানুষ, এত রাতে একা বাসে, ব্যাপারটা চিন্তারও। তাই সে বাসটার পিছু পিছু দূরত্ব রেখে বাইক চালিয়ে যেতে লাগলো। যদিও বাস ফেলে সে আগে অনেকটা পথ চলে এসেছে। মাঝপথে পৌঁছতেই হঠাৎ ফোনের রিং। তৌসিফ ফোন করেছে। এত রাতে ফোন কেন? নিশ্চয়ই জরুরি কিছু। আনিস সাইডে বাইক দাঁড় করিয়ে কল রিসিভ করলো। রাগে তৌসিফের কাপা গলা শোনা গেল। আনিস ভাই, নুভা নাকি এখনও বাসস্ট্যান্ডের সামনে একটা বটতলায় গাছের নিচে দাঁড়িয়ে আছে। আপনি আসার সময় রাস্তায় ওকে নিয়ে আসেন। বিয়াদবটা আজ বাড়ি ঢুকুক, এক চড়ে কান ফাটিয়ে ফেলব। আমাকে বলেছে আসবে না, এখন আবার বলছে চলে আসবে। এখন আমি ঘুম থেকে উঠে তাকে নিয়ে আনতে যাব? এটা সম্ভব? আনিস ভ্রু কুচকে বলল, ও আমার সামনের বাসে। না, ও বাস থেকে নেমে গিয়েছে। আনিসের চোখ বড় বড় হয়ে গেল। কি? কখন? হ্যাঁ, ওর দ্বারা সব সম্ভব। এখন ভয় পাচ্ছে। আপনি প্লিজ একটু দেখেন, আপনার বাইকে উঠিয়ে আনেন। আজ বাড়িতে আসুক, বাকিটা পরে হবে। বেয়াদব মেয়ে কোথাকার, ওকে দেখে নেব আমি আজকে। আসুক একবার। তৌসিফ রাগে গর্জন করছে। আনিস তাড়াতাড়ি বলল, ও কোন জায়গায় নেমেছে, লোকেশন বলো। তৌসিফ বলল, বাস স্ট্যান্ডের কাছেই। পটিয়ার কেউ নেই, তাই নাকি ওকে নামিয়ে দিয়েছে। আচ্ছা মেসেজ চেক দেন, ওর নাম্বারটা দিচ্ছি। আপনি ফোন দেন, আমি আপনার নাম্বারও ওকে দিচ্ছি। তৌসিফের গর্জনে বাড়ির সবাই এক জায়গায় জড়ো হয়েছে। সবার হইচই শুনে শায়নারও ঘুম ভেঙে গিয়েছে। তিতলি ঘুমায় তার সাথে। ঘুমানোর সময় ওর হাত থাকে উত্তরে, পা থাকে দক্ষিণে। এত নড়চড়া করে ঘুমের মধ্যে। শায়নার ভয় হচ্ছে কোন সময় তার পেটে বারবার ধুম করে লাথি দিয়ে বসে কে জানে। লজ্জায় কিছু বলতেও পারছে না। আনিস ফোন করলো। রিং বাজতেই তাসনুভা রিসিভ করলো। আনিস সরাসরি জিজ্ঞেস করলো, কোন জায়গায় দাঁড়িয়ে আছো? তাসনুভা ঠান্ডা গলায় বলল, আমি বটতলার একটু সামনে। ফোন কেটে আনিস আবারও ঘুরে গেল। রাস্তার বাতির নিচে দাঁড়িয়ে থাকা মানুষজনের ভিড় স্ক্যান করতে করতে সে বাইক নিয়ে বটতলার সামনে চলে এসে থামল। আর সেখানেই তাসনুভা একাই দাঁড়িয়ে আছে। শীতে হাত দুটো বুকের কাছে ধরে রেখেছে। টকটক করে শীতে কাঁপছে। আনিস কিছুই বলল না, শুধু বাইকটা তার সামনে এনে একটা হর্ন বাজালো। তাসনুভা কিছুক্ষণ নড়ল না, স্থির দাঁড়িয়ে রইল বাইকটার দিকে চেয়ে। তারপর শীত নিবারণের জন্য শাড়ির আঁচলটা টেনে গা ঢেকে ধীরে ধীরে এসে বাইকের পেছনে বসলো। বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথেই একটা ঝাটকা। তারপরেই তাসনুভার নরম ঠান্ডা হাত দুটো পাঞ্জাবির কাঁধে এসে চেপে ধরল। মুঠোটা শক্ত। আনিস কিছুই বলল না। রাতের কুয়াশা ভেদ করে দুজন ধীরে ধীরে অদৃশ্য হলো পথের মোড়ে।